দেখো 12 অঙ্কটা কি বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া যে নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমরা ধরি ধাতব গোলকটির ব্যাসার্ধ r একক এবং উপরিতল কেটে নেওয়ার ফলে যে নতুন গোলক তৈরি হলো তার ব্যাসার্ধ সমান r1 একক। ঠিক আছে, যেহেতু নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, এটাই বলা ছিল। পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হয়। তো আমরা কি লিখতে পারি? অতএব 4 পাই r1 স্কোয়ার নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু আগে কি ছিল 4 পাই r স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, কাটাকাটি করলে 4 পাই, তাহলে r1 স্কোয়ার সমান r স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, r সমান 2 r1 রুট 2, মানে বোথ সাইডে যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে √2 r1 সমান r, এটা পাচ্ছি। এবারে তাহলে আমরা বের করছি কেটে নেওয়া অংশের আয়তন। কত হবে? কেটে নেওয়া অংশের আয়তন দেখো, মোট আয়তন কত ছিল? 4/3 পাই r কিউব, এটা ছিল মেন যে গোলকটা তার আয়তন ছিল। এবারে r1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক কেটে নিয়েছি, তাহলে তার জন্য আয়তন কত যাবে? 4/3 পাই r1 কিউব। 4/3 পাই r কিউব শুরুতে আয়তন ছিল 4/3 পাই r1 কিউব, মানে r1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা পোর্শন কেটে নিয়েছি। ঠিক আছে, তো এটা বাদ চলে গেল, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন যেটা কেটে নিয়েছি, ঠিক আছে, সেটা তাহলে কত? পুরোটার থেকে এটা বাদ গেলে কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে এটা কত হবে? 4/3 পাই যদি আমরা কমন নিই তাহলে দেখো পাচ্ছি r কিউব মাইনাস r1 কিউব। ঠিক আছে, আর অবশিষ্ট অংশের আয়তন কত হবে? এত ঘন একক। আর অবশিষ্ট যে আমাদের অংশ, এটা কেটে নেওয়া হলো অবশিষ্ট অংশের আয়তন।
আচ্ছা, আমরা কেটে নেওয়া অংশের আয়তন যেটা করলাম ওটা অ্যাকচুয়ালি অবশিষ্ট অংশের আয়তন হবে। এইটা কেটে নেওয়া অংশের আয়তন। প্রশ্নটা কি ছিল? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন। তাহলে আমাদের এইটা কিন্তু অবশিষ্ট অংশ হবে। তার এইটা অবশিষ্ট, এইটা কেটে নেওয়া হবে। অবশিষ্ট মানে কি? কেটে নেওয়ার পরে যেটা পড়ে থাকলো, তাই তো। আর কেটে নেওয়া মানে কেটেছি তো আমরা 4/3 পাই r1 কিউব ঘন একক কেটেছি। ক্লিয়ার হলো? আমরা কেটেছি কিন্তু এইটা 4/3 পাই r1 কিউব। তো কেটে নেওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটা 4/3 পাই r কিউব মাইনাস 4/3 পাই r1 কিউব। এখন বের করতে বলছি কিন্তু আমাদের কোশ্চেনে যেটা বলা আছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন। অতএব তাহলে আমরা লিখব যে এখন কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত সমান 4/3 পাই r কিউব মাইনাস r1 কিউব কেটে নেওয়াটা আগে আছে, তাহলে 4/3 পাই r1 কিউব ইস্টু অবশিষ্ট কত 4/3 পাই r কিউব মাইনাস r1 কিউব। তাহলে দেখো 4/3 পাই কেটে গেলে r1 কিউব ইস্টু r মাইনাস r কিউব মাইনাস r1 কিউব সমান, আমি r1 কিউবই রাখলাম ইস্টু r সমান কত √2r1, তাহলে √2r1 হোল কিউব মাইনাস r1 কিউব। আচ্ছা, এটা r1 কিউব থাকলো ইস্টু এখান থেকে কি কমন আসবে দেখো, r1 কিউব যদি বাইরে কমন নিই √2 কিউব কত হয় 2√2 মাইনাস 1, তাহলে r1 কিউব যদি কেটে যায় তাহলে 1:2√2 মাইনাস 1। তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, সেই অ্যান্সারটা কি হবে 1:2√2 মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 13টা কি বলছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক। তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ কত? ভূগোলকটির ব্যাসার্ধ কত? 14 সেমি। এই ভূগোলকটির ওপরে দুটো ছিদ্র করা হয়েছে। গ্লোব ছিল একটা, তার উপরে দুটো ছিদ্র করা আছে। তাহলে বলছে ছিদ্র দুটোকে তুলে নিলে তাহলে যে ধাতব অংশটি পড়ে থাকে তার ক্ষেত্রফল কত, ধাতব পাতটি। তাহলে এখানে সমগ্র তলের উপরে বলছে, সমগ্র তলে, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ এত হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, মানে পুরো গ্লোবের ওপরে যে ধাতুর পাতটা দিয়ে তৈরি গ্লোবটা, সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত 4 পাই r স্কোয়ার, 4 পাই r স্কোয়ার মানে কত 14 স্কোয়ার এত বর্গ সেমি। এবারে এই টোটাল ক্ষেত্রফল থেকে
0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো ছিদ্রের ক্ষেত্রফল তুলে নেওয়া হয়েছে। মানে একটা গ্লোব ছিল, গ্লোবের ওপরে দুটো ধরো দুটো আমি পোর্শন কেটে তুলে নিয়েছি, তাহলে পুরো গ্লোবটার যে ক্ষেত্রফল ছিল সেটা এত। ঠিক আছে, এবারে দুটো ছিদ্র তুলে নিয়েছি, তাহলে একটা ছিদ্রটির ব্যাসার্ধ কত। এবার আমরা লিখছি যে ছিদ্র করা হয়েছে সেই ছিদ্রটির ব্যাসার্ধ কত। ছিদ্রটির ব্যাসার্ধ 0.7 সেমি, 0.7 সেমি। তাহলে এই ছিদ্রটির ক্ষেত্রফল কত হবে? এই ছিদ্রটির কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল নয়, ছিদ্রটির ক্ষেত্রফল কত হবে? এটা একটু 3D ছবি আর কি। ছিদ্রটির ক্ষেত্রফল কত হবে না পাই আর স্কোয়ার, কিন্তু অনলি পাই আর স্কোয়ার। পাই আর মানে 0.7, পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে একটা ভূগোলক ছিল যার সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু 14 স্কোয়ার, তার উপরে দুটো ছিদ্র করা হয়েছে যার একটা ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল যেটা পাই ইন্টু 0.7 স্কোয়ার। তাহলে আমার ভূগোলকটির গোলাকার অংশের যে ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান কত হবে না, পুরোটা যদি ছিদ্র না করতাম ক্ষেত্রফল কত হতো? 4 পাই ইন্টু 14 স্কোয়ার। আর দুটো ছিদ্র করে নিয়েছি মানে সেই দুটো ছিদ্রর ক্ষেত্রফলটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার। মোট ক্ষেত্রফলটা ছিল এত বর্গ সেমির। এইরকম দুটো ছিদ্রর ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে এইটা থেকে 2 ইন্টু পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার বাদ দিলেই ভূগোলকের ধাতব যে পোর্শনটা পড়ে আছে ইনট্যাক্ট সেটা পেলাম। তাহলে সেইটাকে যদি আমরা সলভ করি, সেটাকে কিভাবে করতে পারি? আচ্ছা, 2 পাই আগে কমন নিয়ে নিই। ঠিক আছে, 2 পাই আমি চাইলে কমন নিয়ে নিতে পারি, বা এরকম এটাকে যদি আমরা লিখি 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 মানে 0.7 হোল স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7। আচ্ছা, দশমিক তুলে আমি নিচে 10 দিতে পারি, দশমিক তুলে নিচে 10 দিতে পারি তো। তাহলে এটাকে একটু যাতে সুবিধা হয় ক্যালকুলেশনের, সেই দিক দিয়ে ভাবার জন্য আমি এটাকে আগে কমন নিয়ে নিতে পারি। আদারওয়াইজ কাটাকাটিও করা যেতে পারে, তবে কমন নেওয়াটা বেটার হবে। কি কমন নেব? আচ্ছা, এখানে একটা 22/7 কমন আসছে দেখতে পাচ্ছি। ওকে, 22/7 কমন আসছে, এর মধ্যে আছে 22/7, এর মধ্যে আছে 22/7। আর একটা 2 কমন দেখতে পাচ্ছি, এটা 2 কমন আছে। আচ্ছা, আবার একটা 7 কমন আছে। যদি 7 কমন নাও নিই তাহলে শুধু 2 কমন নিলেও চলবে। তাহলে এখানে কত পড়ে থাকলো? 2 ইন্টু 14 ইন্টু 14। ঠিক আছে। আচ্ছা, এটা না করে আমরা ডিরেক্ট করে দিই, ডিরেক্ট করে দেওয়াটা তাহলে সুবিধা হবে আই থিঙ্ক। তাহলে যদি আমি ক্যান্সেলেশন করি 7 2 14, আর এখানে যদি ক্যান্সেলেশন করি 2 মানে 7 7 কেটে গেল, তাই তো। এবারে তাহলে যদি আমি গুণ করে দিই এটা, তাহলে গুণ করলে কত হচ্ছে? 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14, আর এখানে কি থাকছে? 2 ইন্টু 22 ইন্টু 7 ডিভাইডেড বাই
10 গুণ 10, তাই তো? তাহলে যদি তাই হয়, তাহলে এই গুণটা করতে হবে আমাদের। 22, 4, 22, 14, 28। আচ্ছা, 4 2 8, 22 4 88, আর 14 দুগুণে 28, মাইনাস 22 2 44 ইন্টু 7 বাই 100। আচ্ছা, 88 ইন্টু 28 গুণ করলে কত হবে? 88 ইন্টু 28 গুণ করলে হবে 2464, মাইনাস 44 ইন্টু 7 করলে কত হবে? 308 বাই তাহলে 100। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2464 মাইনাস এটা কত হবে? 3.08। ঠিক আছে, 2464 মাইনাস 3.08, এটা হচ্ছে আমাদের মানে বাদ দিতে হবে এটা থেকে। তাহলে এটা থেকে যদি বাদ দিই, তাহলে বাদ দিলে হবে 2460.92 বর্গ সেমি। ক্লিয়ার হলো? এটা তাহলে আমাদের অবশিষ্ট যে ধাতব পাতটি থাকবে তার ক্ষেত্রফল বেরোল। 14 অঙ্কটা কি বলছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ ওই 8-এর অঙ্কের মতো, ব্যাসার্ধ 8 সেমি হলে আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 8 কিউব ঘন সেমি, তাই তো? আবার ব্যাসার্ধ 1 সেমি হলে আয়তন কত হয়? 4/3 পাই ইন্টু 1 কিউব ঘন সেমি। আমি ধরি এক্সটি নিরেট গুলি তৈরি করা যাবে। নিরেট মানে গোলক গলিয়ে, লোহার গোলককে গলিয়ে নিরেট গুলি তৈরি করা যাবে। এক্সটি নিরেট গুলি তৈরি করা যাবে, গুলি তৈরি করা যাবে। আচ্ছা, এখানে ব্যাসার্ধ এটা হচ্ছে নিরেট গোলকের, লিখে দিতে পারিস নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটা কিসের? নিরেট গুলির, নিরেট গুলির ব্যাসার্ধ আর নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ। তাহলে এই আয়তনটা ওই গুলির আয়তন, এই আয়তনটায়। তাহলে এক্সটি যদি নিরেট গুলি তৈরি করা যায়, শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে কি লেখা যেতে পারে? না, এই বড় যে 4/3 পাই ইন্টু 8 কিউব, এই আয়তন সমান এই ছোটগুলো কটা? এক্সটি। তাহলে এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 1 কিউব। তাহলে এখান থেকে এক্সের মান বের করব। তাহলে 4/3 পাই, 4/3 পাই কাটবে, 4/3 পাই, 4/3 পাই কাটলো। তাহলে এক্স সমান এদিকে 8-এর কিউব কত হয়? 512। তাহলে এক্স মানে 512টি। এতএব 512টি নিরেট লোহার গুলি তৈরি করা যাবে। ক্লিয়ার হলো?